আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং করছো নিয়মিত পড়াশোনা। আমি তো অত্যন্ত সুসংবাদের সঙ্গে জানাচ্ছি যে তোমাদের কিন্তু ব্যষ্টিক অর্থনীতি সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ হয়েছে। আমি যখন কোর্স চলাকালীন সময়ে তোমাদের বলেছিলাম বা কথা দিয়েছিলাম যে যারা পরবর্তী সময়ে ভর্তি হয়েছে তারা প্রথম ক্লাসগুলো করতে পারোনি, তারা বলেছিল যে আমরা কিভাবে এই জিনিসগুলো বুঝবো বা জানবো। তখন আমি বলেছিলাম যে আমরা যদি পুরো কোর্স কমপ্লিট করতে পারি, আবার প্রথম থেকে যখন রিভিশন দিব তখন যারা এই ক্লাসগুলো থেকে বঞ্চিত হয়েছে তারা এটা শিখতে পারবে, আর যারা এই ক্লাসগুলো করেছে তাদের কিন্তু রিভিশন হয়ে যাবে। সুতরাং আমি আবার প্রথম থেকে তোমাদের এই ব্যষ্টিক অর্থনীতি কোর্সটা শুরু করতে যাচ্ছি। সুতরাং তোমরা অবশ্যই প্রতিটা ক্লাস মনোযোগের সঙ্গে দেখবে, শুনবে এবং রপ্ত করবে। আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতির একদম বেসিক জিনিসগুলো নিয়ে আলোকপাত করি। প্রিয় আমার অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আমি আবারও বলছি আমাদের কোর্সের নাম কি? ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির বেসিক বা কি প্রাথমিক জিনিসগুলো কি, যে প্রথমেই আসবে কি অর্থনীতির সংজ্ঞা, তারপরে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি কি, সমাজে কেন অর্থনীতির সমস্যার উদ্ভব হয় এবং অর্থনীতি পাঠের গুরুত্ব। আমি তোমাদের ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। আজকে তার মধ্যে থেকে কিছু প্রশ্ন নিয়ে চলো আলোচনা করি। প্রথমেই আসে যে তোমরা প্রথমেই কিন্তু নির্বাচন করেছো অর্থনীতি সাবজেক্টটা কেন পড়বে। যেদিন আমরা ওরিয়েন্টেশন ক্লাস করেছি সেদিনও কিন্তু আমরা সামান্য হলেও বুঝিয়েছি যে অর্থনীতি সাবজেক্টটা কতখানি গুরুত্বপূর্ণ। আর এখন আমি তোমাদের এই বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করব। প্রথমেই আসি যে আমরা অর্থনীতি বা ইকোনমিক্স বলতে কি বুঝি বা অর্থনীতির সংজ্ঞা কী। অর্থনীতি কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা প্রদান করা আসলে খুবই কঠিন, কারণ বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে অর্থনীতি সম্পর্কে বিভিন্ন প্রকার সংজ্ঞা প্রদান করেছে। সমাজ এবং সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার কি ঘটেছে? পরিবর্তন ঘটেছে। ফলে এই সময়ের পরিপ্রেক্ষিতে বা ব্যবধানে অর্থনীতির সংজ্ঞার পরিধিও বিস্তৃত হয়েছে। মূলত অর্থনীতির সংজ্ঞাগুলো তিন ধরনের অর্থনীতিবিদ, অর্থাৎ ক্লাসিক্যাল, নিওক্লাসিক্যাল এবং আধুনিক অর্থনীতিবিদ, তিন ধাপে, অর্থাৎ সময়ের বিবর্তনের সাথে সাথে অর্থনীতির সংজ্ঞা বিভিন্নভাবে দিয়েছেন, যার ফলে অর্থনীতির সংজ্ঞার বললাম যে পরিধিও অনেক বা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। প্রথমেই বলি যে অর্থনীতি ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স প্রাচীন গ্রিক শব্দ ওকানামিয়া হতে উদ্বুদ্ধ হয়েছে, আর এর অর্থই হচ্ছে গার্হস্থ্য পরিচালনা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে গার্হস্থ্য বিষয় সম্পত্তির ব্যবস্থাপক সংক্রান্ত বিজ্ঞান হিসাবে উল্লেখ করেন। এরপরে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে অ্যাডাম স্মিথ এই অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসাবে আখ্যায়িত করেন। আবার জন স্টিউয়ার্ট মিলের মতে অর্থনীতি হলো সম্পদ উৎপাদন ও বন্টন সংক্রান্ত ব্যবহারিক বিজ্ঞান। আবার নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন, আর আধুনিক অর্থনীতিবিদগণ অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান হিসাবেও অভিহিত করেছেন। তাহলে আমরা বিভিন্ন অর্থনীতিবিদ, আমি আবারও বলছি যে বিভিন্ন অর্থনীতিবিদ সময়ের ব্যবধানে অর্থনীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তাই আমরা বলতে পারি যে আমরা উপসংহারে বলা যেতে পারে যে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থনীতির বিভিন্ন যে সংজ্ঞা প্রদান করেছেন, তবে অধিকাংশই আধুনিক অর্থনীতিবিদ সম্পদের স্বল্পতা ও নির্বাচনজনিত সমস্যার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাই সংক্ষেপে আমি বলতে পারি যে স্বাস্থ্য মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী নিয়ে আলোচনা করে তাকেই মূলত অর্থনীতি বলা হয়। আমি আবারও বলছি যে অর্থনীতির সংজ্ঞা বা অর্থনীতির ডেফিনিশন কি,
যে স্বাস্থ্য মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যবলী নিয়ে আলোচনা করে তাকেই মূলত অর্থনীতি বলে। এরপরে আসি সামষ্টিক অর্থনীতি বা ব্যষ্টিক অর্থনীতি বলতে আমরা কি বুঝি। প্রথমেই আমরা আলোচনা করি যে ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বুঝি। হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স? ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে বলা হচ্ছে কি, আমরা বলি বা সবসময় তোমরাও বলো যে মাইক্রো ইকোনমিক্স, আর সামষ্টিক অর্থনীতি কি ম্যাক্রো ইকোনমিক্স। অর্থনীতি দুই প্রকার, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তো প্রথমেই আমরা আসি মাইক্রো ইকোনমিক্স বা হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স। ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দই হলো কি, আমি আবারও বলছি, মাইক্রো। প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস হতে মূলত এই ইংরেজি মাইক্রো শব্দটির উৎপত্তি। অভিধানিক অর্থে মাইক্রো শব্দটির অর্থ হলো ক্ষুদ্র, মানে ছোট বা ক্ষুদ্র পরিসর। অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশের বা এককের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয় তাকেই বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থ ব্যবস্থার অংশ বিশেষের আলোচনা। সংক্ষেপে বলা যেতে পারে যে অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশ বা এককের অর্থনৈতিক আচরণ ও কার্যকলাপ পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকেই ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলে। আবারও বলছি যে অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশ বা এককের বা অর্থনীতির ক্ষুদ্র অংশ বা এককের আচরণ এবং তার কার্যকলাপ পৃথক পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। এরপরে আসি সামষ্টিক অর্থনীতি বলতে আমরা কি বুঝি বা হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। সামষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাক্রো। প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস হতে ইংরেজি ম্যাক্রো শব্দটির উৎপত্তি। এর অর্থ হলো, অর্থাৎ ম্যাক্রো শব্দটির অর্থ হলো বড় বা বৃহৎ। আমরা এর পূর্বে বললাম মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ক্ষুদ্র পরিসর ছোট, আর ম্যাক্রো কথাটার অর্থ হচ্ছে বৃহৎ বা বড়। সামষ্টিক অর্থনীতিতে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্বন্ধে স্বতন্ত্রভাবে আলোচনা না করে দেশের অর্থ ব্যবস্থা সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা করা হয়। অর্থাৎ অর্থনীতির বিভিন্ন সমস্যা সম্পর্কে একক বা খণ্ড খণ্ডভাবে আলোচনা না করে সমষ্টিগতভাবে বিশ্লেষণ করা হয়। সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্যই হলো অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ। তাই আমরা সংক্ষেপে বলতে পারি যে অর্থনীতির যে শাখায় একটি অর্থ ব্যবস্থায় সামগ্রিক আচরণ বিশ্লেষণ করা হয় তাকেই মূলত ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি বলা হয়। এরপরে আসি সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। আমরা সমাজে সামষ্টিক অর্থনীতি কেন উদ্ভব হয়, চলো আমরা সেটা নিয়ে এখন আলোকপাত করি। দৈনন্দিন জীবনে মানুষকে অসংখ্য অভাবের সম্মুখীন হতে হয়, কিন্তু এই সব অভাব পূরণের জন্য যে সম্পদের প্রয়োজন সমাজে তার যোগান কিন্তু খুবই সীমিত বা স্বল্প পরিসর। এই সম্পদের সীমাবদ্ধতা বা এই সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করতে গিয়ে মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই যে অভাব পূরণ করতে গিয়ে মানুষকে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাকেই মূলত অর্থনৈতিক সমস্যা বলা হয়। বস্তুত বা কারণত সীমাহীন অভাবের তুলনায় সম্পদের যোগানে দুষ্প্রাপ্যতা বা সীমাবদ্ধতার কারণেই সমাজে অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। অর্থাৎ সম্পদের কি আমাদের অপ্রচুর যোগানের পরিপ্রেক্ষিতেই সমাজের অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। অর্থনৈতিক সমস্যার যদি আমরা প্রকৃতি বিশ্লেষণ করি তবে দেখতে পাই যে মানুষের সীমাহীন অভাব বা অসীম অভাব, সম্পদের দুষ্প্রাপ্যতা বা অপ্রাচুর্যতা এবং নির্বাচন, এই সমস্ত সমস্যাই হলো অর্থনৈতিক সমস্যার উদ্ভবের মূল কারণ। তাহলে আবারও বলছি যে মানুষের অসীম অভাব, সম্পদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এর সমস্যাই হলো মূলত অর্থনৈতিক সমস্যার সৃষ্টির মূল কারণ। এখন আমি এইগুলোকে নিয়ে আলোচনা করব। আবারও বলছি সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়, যে হোয়াই ডাজ ইকোনমিক প্রবলেম অ্যারাইজ ইন এ সোসাইটি, যে তাহলে কী হবে, প্রথমে হবে অভাব, তারপর হচ্ছে দুষ্প্রাপ্যতা, তারপরে হচ্ছে নির্বাচন।
এখন আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আসি অভাব বা ওয়ান্টস। মানুষের জীবনে অভাবের কিন্তু শেষ নেই। একটা বিশেষ অভাব পূরণ হওয়ার সাথে সাথেই মানুষ অন্য কিছু আরেকটি দ্রব্য বা অন্য কিছু পাওয়ার অভাব বোধ করে। যেমন ধরো, একজন দরিদ্র ব্যক্তির জীবন ধারণের জন্য তার চাহিদা কি? ন্যূনতম খাদ্য, বাসস্থান। এইগুলো অভাব পূরণের পরেই সে কিন্তু এখানেই ক্ষান্ত থাকবে না। এই খাদ্য, বাসস্থান পূরণের সাথে সাথে তার দরকার হবে তখন ভালো খাদ্যদ্রব্য, উন্নত বাসস্থান, তারপরে আবার দরকার হবে রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর ইত্যাদি অনেক নতুন নতুন দ্রব্যের সে এক এক করে অভাব অনুভব করবে। এভাবেই মানব জীবনে যদি প্রতিদিন নতুন নতুন অভাবের সৃষ্টি হয়, এই অর্থে মানুষের অভাব অসীম। আর এই অসীম অভাববোধ থেকেই অর্থনৈতিক সমস্যার মূল সমস্যা উৎপত্তি হয়। এরপরে আসি কি দুষ্প্রাপ্যতা বা স্ক্যারসিটি। সমাজে অর্থনৈতিক সমস্যার উদ্ভবের মূল কারণ হলো সম্পদের দুষ্প্রাপ্যতা। মানুষের অভাব যেমন অসীম, তেমনি এইসব অভাব পূরণের জন্য সমাজে যদি সম্পদের যোগানও অসীম হতো বা আনলিমিটেড হতো, তাহলে কিন্তু কোনো সমস্যারই উদ্ভব হতো না বা সৃষ্টি হতো না। কিন্তু বাস্তবে মানুষের অভাবের তুলনায় সম্পদের যোগান কিন্তু খুবই সীমিত এবং দুষ্প্রাপ্য। এই সব দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে মানুষ তার সকল অভাব একসঙ্গে পূরণ করতে পারে না। আর এই কারণেই দেখা দেয় অর্থনৈতিক সমস্যা। বস্তুত সম্পদের স্বল্পতা ও দুষ্প্রাপ্যতা থেকেই সমাজের অর্থনৈতিক সমস্যার উদ্ভব ঘটে থাকে। এরপরে আসি কি নির্বাচন বা চয়েস। অর্থনৈতিক সমস্যা উদ্ভবের আরেকটি অন্যতম কারণ হলো নির্বাচনের সমস্যা। মানুষ যেহেতু সীমিত সম্পদ দ্বারা সব অভাব একসঙ্গে পূরণ করতে পারে না, সেই কারণে সীমিত সম্পদগুলো এমনভাবে ব্যবহার করতে হয় যাতে যে অধিকতর প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করা সম্ভব হয়। এই কারণেই মানুষকে বাছাই বা নির্বাচনের সম্মুখীন হতে হয়। যেমন ধরো, এখন গরমকাল, এখন তোমার দরকার হচ্ছে সুতি কাপড়, বা এখন গরমকাল এবং সাথে সাথে কিন্তু বৃষ্টি, বর্ষাকাল, তোমার দরকার হচ্ছে রাবারের জুতা। কিন্তু তুমি যদি এখন মনে করো যে আমি উলের কাপড় কিংবা চামড়ার জুতা বা ভারী কেস ইউজ করব, সেই কি নির্বাচনটা কি তোমার সঠিক হবে? মোটেও তোমার নির্বাচন সঠিক হবে না। এই কারণেই বলা হচ্ছে, কিন্তু তুমি দেখছো যে আমার চামড়া জুতারও দরকার, কেটসেরও দরকার, রাবারের জুতার দরকার বা স্পঞ্জের দরকার, আবার সুতি কাপড়ের দরকার, মানে উলের কাপড়ের দরকার। অর্থাৎ বলা হচ্ছে যে মানুষের অভাবটা অসীম, সীমাহীন, অথচ এই অভাব পূরণের উপকরণগুলো সীমিত তবে বিকল্প ব্যবহারযোগ্য। একটি উপকরণ দ্বারা অনেকগুলো অভাব পূরণ করা যায়, তবে যে কোনো একটি উদ্দেশ্যে ব্যবহার করা হলে একে আর অন্য উদ্দেশ্যে ব্যবহার করা চলে না। তাই অভাবের গুরুত্ব বিবেচনা করে যে জিনিসটা তোমার বেশি প্রয়োজনীয় বা অধিকতর প্রয়োজনীয়, সেই অভাবগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আর এটাই হলো পছন্দ বা নির্বাচনের সমস্যা। অর্থনীতিবিদ বেনহাম যথার্থই বলেন, মানুষ বাছাই করতে বাধ্য হয় বলেই অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। তাই আমরা বলতে পারি যে মানুষের অসীম অভাব, সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনজনিত সমস্যার কারণেই মূলত সমাজে অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। তাহলে আমরা বলতে পারলাম যে সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়? অভাবের কারণে, দুষ্প্রাপ্যতার কারণে এবং নির্বাচনের কারণে। আমরা প্রথমে পড়লাম অর্থনীতির সংজ্ঞা, ব্যষ্টিক অর্থনীতি কি, সামষ্টিক অর্থনীতি কি, সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় আলোচনা করলাম। এরপরে আমরা আসবো অর্থনীতি পাঠের গুরুত্ব। অর্থনীতি পাঠের গুরুত্ব বা ইম্পর্টেন্স বা নেসেসিটি অফ দ্য স্টাডি অফ ইকোনমিক্স। বর্তমান যুগে অর্থনীতি পাঠের গুরুত্ব কিন্তু অপরিসীম। অতীতে এমন এক সময় ছিল যখন অর্থনীতিকে বিমর্ষ বিজ্ঞান বা যক্ষের স্বাস্থ্য বলে ঠাট্টা করা হতো, কিন্তু বর্তমানে এই ভ্রান্ত ধারণার অবসান ঘটেছে। আধুনিক সমাজে অর্থনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমেই আসি যে মানুষের দৈনন্দিন জীবনে বিজ্ঞান কতখানি গুরুত্বপূর্ণ। মানুষের দৈনন্দিন জীবনে অর্থনীতি পাঠের গুরুত্ব মূলত অপরিসীম। দৈনন্দিন জীবনে মানুষ অসীম অভাবের সম্মুখীন হয়, কিন্তু অভাব পূরণের জন্য সম্পদ প্রয়োজনের তুলনায় কিন্তু বারবার বলছি সীমাবদ্ধ। এই সীমিত সম্পদ দ্বারাই মানুষ কিভাবে অসীম অভাব পূরণের চেষ্টা করে
তাই আমরা আমাদের এই অর্থনীতিতে আলোচনা করি। মানুষের দৈনন্দিন এবং পারিবারিক জীবনে অসীম অভাব এবং দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনের জন্যই অর্থনীতির জ্ঞান একান্তভাবে প্রয়োজন। এরপরে আসি কি বুদ্ধিবৃত্তির বিকাশের ক্ষেত্রে। অর্থনীতি পাঠের ফলে মানুষের চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে। তারপর এই প্রসঙ্গে অর্থনীতিবিদ বোল্ডিং বলেন, অর্থনীতি অধ্যয়ন দ্বারা মানুষের বুদ্ধিগত শৃঙ্খলাবোধ অর্জন করে। তারপরে কি আসি যে কি এখানে রয়েছে সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে। অর্থনীতি একটি দেশের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের পথ নির্দেশ করে। দেশের সীমিত সম্পদ কিভাবে নিয়োগ করা হলে উৎপাদন হবে সর্বাধিক এবং জনগণের অর্থনৈতিক কল্যাণও সেই সাথে পাবে বৃদ্ধি, তা এই অর্থনীতি পাঠের মাধ্যমে আমরা জানতে পারব। এরপরে আসি কি মিতব্যয়িতার ক্ষেত্রে। অর্থনীতি মানুষকে মিতব্যয়ী হতে শিক্ষা দেয়। মানুষের অভাব অগণিত, কিন্তু তাদের আয় কিন্তু সীমিত। এই সীমিত আয় দ্বারা বিভিন্ন অভাব পূরণের জন্য মানুষকে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। অর্থনীতি পাঠের মাধ্যমে মানুষ এই মিতব্যয়িতা হওয়ার জ্ঞান অর্জন করতে পারে। এরপরে রয়েছে কি উৎপাদনের ক্ষেত্রে। উৎপাদনের ক্ষেত্রেও অর্থনীতির জ্ঞান অপরিহার্য। দেশের সম্পদ কিন্তু সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা কোন কোন দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে এবং কিভাবে উৎপাদন করা হবে তা মূলত অর্থনীতির পাঠের মাধ্যমেই আমরা জানতে পারি। এরপরে রয়েছে কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অর্থনীতির জ্ঞান কিন্তু অপরিহার্য। বাজারে কোন দ্রব্যের চাহিদার কি পরিমাণ, ভবিষ্যতে তার চাহিদার কোনো পরিবর্তন হবে কি না, এই সব জ্ঞান যদি না থাকে তাহলে ব্যবসা বাণিজ্য সফলভাবে পরিচালনা করা যায় না। একজন ব্যবসায়ী এবং শিল্পপতির জন্য অর্থনীতি পাঠ করা একান্ত প্রয়োজন। তারপরে সমাজকর্মীদের ক্ষেত্রে। সমাজকর্মীদের নিকটেও অর্থনীতি পাঠের গুরুত্ব অপরিসীম, কারণ দেশের অধিকাংশ সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। দারিদ্র্য, বেকারত্ব, নিরক্ষরতা, শ্রমিক কল্যাণ, এই যে বিভিন্ন যে সমস্যা রয়েছে তারপর এই প্রভৃতি সামাজিক সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান করতেই হলে অর্থনীতির জ্ঞান বিশেষ প্রয়োজন। তারপরে রয়েছে কি শ্রমিক নেতাদের ক্ষেত্রে। অর্থাৎ শ্রমিক নেতারাও অর্থনীতি সম্বন্ধে জ্ঞান থাকার কি জন্য প্রয়োজন? প্রয়োজন এই জন্যই যে শ্রমিক সংঘ গঠন এবং শ্রমিকদের যদি দাবি দেওয়ার প্রশ্নে আন্দোলন পরিচালনার ক্ষেত্রে শ্রমিক নেতাদের অবশ্যই অর্থনীতির মূল তথ্যগুলোর সাথে পরিচিত হতে হবে বা সেই সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কারণ দেশের অর্থনীতির সাথে শ্রমিক আন্দোলনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া আদায় করতে হলে শ্রমিক নেতৃবৃন্দের অর্থনীতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। এরপরে রয়েছে কি রাজনীতিবিদদের ক্ষেত্রে। দেশে রাজনীতিবিদগণের নিকটও অর্থনীতির জ্ঞান একান্ত অপরিহার্য। আধুনিককালে অর্থনীতির সাধারণ জ্ঞান ছাড়া কোনো রাজনীতিবিদের পক্ষে রাজনীতিতে সাফল্য অর্জন করা সম্ভব নয়। বিচক্ষণ এবং সুচতুর রাজনীতিবিদ হতে হলে তাকে অবশ্যই সেই দেশের শিল্পনীতি, করনীতি, আয়বন্টন নীতি, বাণিজ্য নীতি ইত্যাদি বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে। সুতরাং রাজনীতি হিসাবেও তোমাকে যদি সাফল্য অর্জন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে অর্থনীতি পাঠ একান্তভাবে প্রয়োজন। পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে। আধুনিককালে পৃথিবীর প্রায় সব দেশেই দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে থাকে। এই সমস্ত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য প্রত্যেক সরকারকে নির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে দেশের এই যে সম্পদের অপ্রতুল যোগান বা সীমিত সম্পদের সর্বাধিক ব্যবহারে নিশ্চিত করতে হয়। এই জন্য একদিকে দেশের অর্থনৈতিক সমস্যা বলে সুষ্ঠু বিশ্লেষণ যেমন প্রয়োজন, তেমনি অর্থনীতির তথ্যসমূহের বাস্তব কৌশল সম্পর্কেও তাদের কি পুরোপুরি জ্ঞান থাকা দরকার। এরপরে রয়েছে সরকারি প্রশাসনের ক্ষেত্রে। সরকারি প্রশাসনের ক্ষেত্রেও অর্থনীতির জ্ঞান অপরিহার্য। সব দেশেই সরকারকে তার আয় ব্যয়ের বাজেট রচনা করতে হয়, কর ধার্য দিতে হয়, ঋণ গ্রহণ এবং কিভাবে পরিশোধ করতে হবে সেটা করতে হয়, সরকারি ব্যয় বাড়াতে বা কমাতে হয় এবং বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন ও ভোগের ক্ষেত্রেও বিভিন্ন বিধিনিষেধ এবং নিয়মকানুন কি আরোপ করতে হয়।
এই সব কার্যগুলি সুষ্ঠুভাবে পালন করতে হলে তাদের সম্ভাব্য অর্থনৈতিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই জন্য সরকারি প্রশাসনিক কার্য অর্থনীতির জ্ঞান অপরিহার্য। আর শেষ হচ্ছে আমাদের মতো দেশ বা স্বল্পোন্নত বা অনুন্নত দেশের ক্ষেত্রে কেন অর্থনীতি পাঠের গুরুত্ব। অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনীতির জ্ঞান একান্ত অপরিহার্য। অনুন্নত দেশের ক্রমবর্ধমান বা দারিদ্র বা বেকারত্ব, খাদ্য ঘাটতি, মানে এই আমাদের অনুন্নত দেশে বা উন্নয়নশীল দেশে কিন্তু দারিদ্র, বেকারত্ব, খাদ্য ঘাটতি সবসময় লেগে আছে। এই সমস্ত নিরক্ষতা দূরীকরণ এবং দেশের অর্থনীতি প্রবৃদ্ধি অর্জনের জন্য অর্থনীতি পাঠের গুরুত্ব। তাহলে আমরা কেন তোমরা এই সাবজেক্টটা বেছে নিয়েছো বা কেন এই সাবজেক্টটা পড়তে চেয়েছো, আজকে সেটা নিশ্চয়ই পুরোপুরিভাবে বুঝতে পারছো যে আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের প্রতিটা ক্ষেত্রে অর্থনীতি পাঠের গুরুত্ব কতখানি। আধুনিক সমাজে অর্থনৈতিক পাঠের গুরুত্ব যে এই অপরিসীম তা সর্বস্তর মানুষের জন্য, যেমন তুমি যদি ব্যবসায়ী হতে পাও, শিল্পপতি হতে চাও, রাজনীতিবিদ, সমাজকর্মী, শ্রমিক নেতৃবৃন্দ, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সকলের জন্যই অর্থনীতি পাঠ করা একান্ত প্রয়োজন। তাই বলা হচ্ছে যে নিছক জ্ঞান লাভের জন্য নয়, বরং বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য অর্থনীতি পাঠ করা একান্ত অপরিহার্য। এবং সবচেয়ে বিষয় হচ্ছে তোমরা যে অর্থনীতি সাবজেক্টটা বেছে নিয়েছো বলে যে অর্থনীতি পাঠের গুরুত্ব তা কিন্তু না। প্রতিটি সাবজেক্টের সাথে এখন কিন্তু অর্থনীতি একটা কি মেজর সাবজেক্ট হিসাবে গণ্য করা হয়। কারণ যে এ কারণেই গণ্য করা হয় যে অর্থনীতি পাঠ ছাড়া সেই সাবজেক্টে কিন্তু পুরোপুরি প্রয়োগ করা সম্ভব হবে না বা পুরোপুরি জ্ঞান অর্জন করা সম্ভব হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, যারা নতুন পরবর্তী পর্যায়ে ভর্তি হয়েছে তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব কিছু তোমরা সুন্দরভাবে বুঝতে পারলে এবং জানতে পারলে। আজকে আমরা আলোচ্য বিষয় থেকে কী জানতে পারলাম, অর্থনীতির সংজ্ঞা, ব্যষ্টিক অর্থনীতি কী, সামষ্টিক অর্থনীতি কী, সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়, সেই প্রসঙ্গে অভাব, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সম্বন্ধে জানলাম এবং অর্থনীতি পাঠের গুরুত্ব কেন এবং কি সেটা আমরা জানতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং করতে পেরেছো রপ্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অন্যকেও সেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহ প্রদান করবে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।